হতাশায় পথহারা দিলীপ। জানাবো দিলীপকে নিয়ে এমন কিছু কথা যা এর আগে কেউ বলেনি। কিভাবে কবে থেকে পথভ্রষ্ট হয়ে গেলেন দিলীপ ঘোষ। কিন্তু তার আগে স্বয়ং দিলীপ ঘোষের কাছে আমার প্রশ্ন, সাংবাদিকদের বিরুদ্ধে, বিশেষ করে ইউটিউবারদের বিরুদ্ধে এমন অকথ্য গালাগাল তিনি কেন দিলেন? আপনি তো সমালোচনা নিতে জানতেন। গরুর দুধে সোনা পাওয়া যাবে বলে যখন আপনি মন্তব্য করেছিলেন তখন তো প্রচুর সমালোচনা সয়েছেন। কিন্তু এখন কি হলো দিলীপ ঘোষের? তিনি কি বুঝতে পারছেন তার পায়ের তলার মাটি ক্রমশ নরম হচ্ছে? দিলীপ ঘোষের ভবিষ্যৎ নিয়ে এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। এখন দিলীপ ঘোষের ভবিষ্যৎ আর দিলীপ কি বলেছেন, কেন বলেছেন তা জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। কিছু ইউটিউবার, কিছু রিপোর্টার, কিছু বুদ্ধিজীবী ইদানিং খুব হিতৈষী হয়ে গেছে, আপনজন হয়ে গেছে। বিজেপি আমাদের চেয়েও বেশি ভালোবাসে, বিজেপি নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে, আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে, এ চলে যাচ্ছে ও চলে যাচ্ছে। কিছু কিছু বেজম্মা আছে তারা বলে টিএমসি কি করা উচিত। কাউকে, কোন অভিযুক্তকেও যদি কেউ আক্রমণ করেন তাহলে কি প্রকাশ্যে এই শব্দটা উচ্চারণ করা যায়? আরো একবার শুনুন কি শব্দটা উচ্চারণ করেছেন তিনি, আলাদা করে ওই কু কথাটা শোনাচ্ছি। কিছু কিছু বেজম্মা আছে, কিছু কিছু বেজম্মা আছে। বে একটি ফার্সি উপসর্গ, নেতিবাচক অর্থেই তা ব্যবহার করা হয়। আর বেজন্মা মানে সোজাসুজি যার জন্মের ঠিক নেই, অর্থাৎ যাকে গালটি দেওয়া হচ্ছে আসলে তার মায়ের সম্মানহানি হচ্ছে। এটা কাউকে প্রকাশ্যে বলা যায় না, সাংবাদিক কেন, কাউকেই নয়। জানি এই কুকথার লক্ষ্য আমি নই, কারণ দিলীপ ঘোষ 21শে জুলাই তৃণমূলে যোগ দিতে পারেন বলে যে জল্পনা তৈরি হয়েছিল, সেই জল্পনা তৈরি করার দলে আমি ছিলাম না। তবে আপনি ইউটিউবারদের কথা বলেছেন, আমি সেই দলের অবশ্যই, আমি সেই ইউটিউবার সমাজেরই প্রতিনিধি। এই রাজ্যে ডিজিটাল মাধ্যমকে সরকারি বিজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু ডিজিটাল মাধ্যমের সাংবাদিকদের সরকারি স্বীকৃতি দেওয়া হয় না। তাই দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রতিবাদে প্রেস ক্লাব বা অন্য কোনো সংগঠন গর্জে উঠবে না, তবে আমার পক্ষ থেকে প্রতিবাদটা রইল। জানিয়ে রাখলাম, জানি না যেসব সংবাদ মাধ্যম এমন খবর করেছে যে বিজেপি ছেড়ে দিলীপ অন্য রাজনৈতিক দল গড়তে চলেছেন, এটাও ভুল খবর। তাদের বিরুদ্ধে দিলীপ ঘোষ এরপরে কি বলতে পারেন? 21শে জুলাই তিনি কি করবেন, চমক দেবেন ইত্যাদি নানা কথা বলে একটা জল্পনা তো তিনিও তৈরি করেছিলেন, জল্পনাকে প্রশ্রয় দিয়েছিলেন। এবং 21শে জুলাই যখন তৃণমূলের বার্ষিক কর্মসূচি ধর্মতলায় হলো কলকাতার, তখন তিনি খড়গপুরে পৃথক একটি সভা করেছেন। আর সেখান থেকেই তো এইসব কথা বলেছেন বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতি। এই যে কথাটা বললাম, বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতি, এই তকমাটা কিন্তু দিলীপকে সংবাদ মাধ্যমে দিয়েছে। যদিও আমি মনে করি 2019 সালে প্রবল মোদি হাওয়া ছিল, তাতেই এই রাজ্যে 18টি আসন। একই সঙ্গে এটা স্বীকার করি যে দিলীপ সেই হাওয়াটা কাজে লাগিয়ে একজন ভালো কাণ্ডারির মতো যথাযথ কাজ করেছিলেন, এর বেশি কিছু নয়। তিনি জিতিয়েছেন এই দাবিটায় আত্মগরিমা প্রকাশ পায়, সত্য নয়, সম্পূর্ণ সত্য নয়। দিলীপ যতবার তৃণমূল হাতে আক্রান্ত হয়েছেন ততবার বেশিরভাগ সংবাদ মাধ্যম কিন্তু তার নিন্দা করেছে, বিশেষ করে ইউটিউবাররা। আপনারা জানেন, অনেকে জানেন, যারা জানেন না তাদের বলে দিই, দিলীপ ঘোষের সঙ্গে আমার পরিচয়টা এত পুরনো। দিলীপ ঘোষ বিজেপিতে যোগ দেওয়ার আগে থাকতেই আমি সাংবাদিক হিসেবে বিজেপি রাজ্য দপ্তরে যাতায়াত করতাম। ফলে দিলীপ ঘোষের সঙ্গে অনেকদিন আগে থেকেই আমার একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা তো ব্যক্তিগত,
চাকরি জীবনে আমি যখন যে সংবাদ মাধ্যমে কাজ করেছি খবরের ক্ষেত্রে, তার যে দর্শক কুল, তার যে পাঠক কুল, তাদেরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। ঠিক যেমন করে এখন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আপনারা, লক্ষ লক্ষ দর্শকেরা, তাদের সত্য জানানোর জন্য আমি দায়বদ্ধ। তাই যতই ব্যক্তিগত সম্পর্ক থাকুক, আমাকে সত্য বলতেই হবে। আমি মনে করি দিলীপ ঘোষ যে শব্দটা ব্যবহার করেছেন গত সোমবার, তার জন্য তার ক্ষমা চাওয়া উচিত, প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তবে এটাও জানি তিনি সেটা চাইবেন না। কেন জানি? বরাবরই তিনি এই রকম। দীঘায় গিয়ে তিনি যে বহু অনুগামী এবং তাদের পরিবারের লোকেদেরও আঘাত করেছেন, এই কথাটা আমি একটা সাক্ষাৎকারে তাকে বলেছিলাম, প্রশ্ন করেছিলাম আপনি কি তাদের কাছে ক্ষমা চাইবেন? দিলীপ উত্তরে বলেছিলেন, আমাকে যারা বিশ্বাস করে না তাদের আমার দরকার নেই। ওই সাক্ষাৎকারে আমার স্টুডিওয় নয়, দিলীপ ঘোষের বৈঠকখানায় বসে আমি প্রশ্ন করেছিলাম, দীঘায় না গেলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? একদিন না গিয়ে পরের দিন গেলে গেছি তো কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? দিলীপ ঘোষ গেছে, জগন্নাথকে প্রণাম করেছে, সপরিবার গেছি, মুখ্যমন্ত্রী ডেকেছে। শুনলেন তো, এটাই দিলীপ ঘোষ, সোজা সাপটা কথা বলেন। সাংবাদিক মহলে না তার একটা জনপ্রিয়তা আছে, তার বড় কারণ হচ্ছে তিনি মুখে ও মনে এক। কিন্তু দলের জন্য সবসময় সেটা ভালো হয়েছে এটা বলা যাবে না। তার জন্য দল অনেকবার অস্বস্তিতে পড়েছে, কেন্দ্রীয় নেতারা তাকে শাসন করেছেন, এরকম অনেক কিছু হয়েছে। আর দিলীপের এই যে মন ও মুখ এক, তার জন্য তিনি দলের সম্পর্কেও এমন কথা বলে ফেলেন যা দিয়ে রসালো খবর তৈরি হয়। আর সাংবাদিকের কাজই তো রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলে খবর বের করে নেওয়া। মনে রাখতে হবে, রাজনৈতিক নেতার সঙ্গে সাংবাদিকের সম্পর্কটা তৈরি হয় পারস্পরিক দেওয়া নেওয়ার সম্পর্ক। কেউ যদি মনে করেন আমি ওনাকে দয়া করছি, সেটা ঠিক নয়। কারণ দেখুন, একজন সাংবাদিকের কাজ হচ্ছে তিনি যে সংবাদ মাধ্যমে কাজ করেন তার হয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা, সম্পর্ক তৈরি করা এবং সেখান থেকে খবর নিয়ে আসা। ঠিক একইভাবে রাজনৈতিক নেতারা ওই সাংবাদিককে ব্যবহার করেন, ওই সাংবাদিকের যে চাকরি যেখানে, সেই সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্ল্যাটফর্মটা ব্যবহার করে নিজের অনুগামীদের কাছে, নিজের টার্গেট অডিয়েন্সের কাছে নিজের বার্তাটা পৌঁছে দেন। ফলে সম্পর্কটা দুদিক থেকেই সমান সমান। এই সমান সমান সম্পর্ক থাকার মধ্যেও যদি কোনো রাজনৈতিক বিশ্লেষক কোনো পরিস্থিতিতে কোনো দলের কি করা উচিত সেটা বলেন, তাতে কোনো অন্যায় নেই, এটা বলা যায়, লেখা যায়। সেটা মানা বা না মানা সেটা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বিষয়। কিন্তু কারো কোনো মন্তব্য অপছন্দ হলে তাকে বেজন্মার দল বলা যায় কি? তবে আমি এটাও মনে করি খড়গপুরে দিলীপ সাংবাদিকদের গাল দিয়ে আসলে তার দলেরই, তার নিজের দলেরই অন্য নেতা বা নেতাদের উদ্দেশ্যে তার রাগ ঝেড়েছেন। এই রাগ তার অনেক কারণ, তবে সবচেয়ে বড় কারণ কি জানেন? হতাশা। আমি আগেই বলেছি না, হতাশায় পথহারা দিলীপ, পথভ্রষ্ট তিনি। তাকে দল আচমকা বৈঠকে, কর্মসূচিতে ডাকা বন্ধ করে দিয়েছে। কেন? তিনি নিজে কি সেটা ভেবে দেখেছেন? কেন অমিত শাহ থেকে নরেন্দ্র মোদীর কর্মসূচির দিন প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে ডাকা হয় না? তিনি এখনো রাজ্য বিজেপির কোর কমিটির সদস্য। তিনি আমন্ত্রণ ছাড়াই দুর্গাপুরে মোদীর সভায় চলে যেতে পারেন। এই আশঙ্কা করে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আগে থাকতেই ঠিক ওই দিনেই দিলীপকে দিল্লিতে ডেকে নিলেন কেন? গোটা দিনটা গল্প করে আটকে রাখলেন কেন দিল্লিতে? প্রেসিডেন্ট যদি আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা যাবে? আমি গেলাম গল্প করতে। দেখুন, দিলীপই বলেছেন সর্বভারতীয় সভাপতি গল্প করতে ডাকলে আমি কি করব। আমি এখানেই একটা নতুন কথা বলি যা কেউ বলেনি। এই মুহূর্তে দিলীপ ঘোষ রাজ্য বিজেপির কেউ নন, এমনকি সর্বভারতীয় বিজেপিরও একজন কর্মী ছাড়া কিছু নন। তার যাবতীয় পরিচয়ের আগে প্রাক্তন বসে আছে। তবে নড্ডা তাকে ডাকলেন কেন? গল্প করতে?
এই রাজ্যে বিজেপি কোন পথে চলবে, কি করবে, বা সর্বভারতীয় বিজেপি কাকে সভাপতি করবে, এসব নিয়ে গল্প করতে বা আলোচনা করতে তো দিলীপ ঘোষকে ডাকার কথা নয়। তবে কেন ডাকলেন? তাহলে কি দুর্গাপুরে তিনি চলে যেতে পারেন? মোদির সফরের দিনটায় তিনি কোনো অস্বস্তি তৈরি করে দিতে পারেন, এমন আশঙ্কা করেই কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ওই দিনটায় দিলীপকে রাজ্যের বাইরে রেখে দিলেন? এই প্রশ্নটা ভাবা উচিত দিলীপ ঘোষের। জানি না তার পছন্দ হবে কিনা, কিন্তু এই প্রশ্নটা তার মাথায় রাখা উচিত। তো দিলীপ তো কম যান না, কথা বলতে তিনি ভালোবাসেন, বেশি ভালোবাসেন, এবং খবরে থাকতে চেয়েই তিনি অন্য রাজনৈতিক নেতারা ঘুম থেকে ওঠার আগেই মর্নিং ওয়াকে গিয়ে এমন কিছু বাণী নিয়মিত দিয়ে দেন যাতে প্রথম বেলার টিভি এয়ার টাইম তিনি খেয়ে নেন। মোদির সবার দিনও তাকে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছে, তাতেও তিনি সেই কাজটা করেছেন। সকালবেলা ওই বিমানে ওঠার আগে বিমানবন্দরে এমন কিছু বলেছেন যা টিভি সাংবাদিকতায় বিস্ফোরক বার্তা। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। তিনি তো বলে চলে গেলেন। প্রধানমন্ত্রীর সফরের দিন টিভির দখলও নিয়ে নিলেন বেশ কয়েক ঘন্টা। দলে তখন নতুন সমালোচনা শুরু হয়েছিল। দিলীপ ঘোষ শুনতে পাননি, তিনি বিমানে এবং তারপরে দিল্লিতে ছিলেন। সমালোচনা এটা যে দুর্গাপুরে মোদির সভার প্রস্তুতির খবর না দেখিয়ে টিভি চ্যানেলগুলো দিলীপ ঘোষের বক্তব্য শুনিয়ে চলেছে। এবার বলবো তার হতাশার কথা। সেটা বলার আগে 2021 সালের আনন্দবাজার অনলাইনের হয়ে নেওয়া আমার একটা সাক্ষাৎকার আপনাদের একটুখানি শোনাতে হবে। সেই সময় নির্বাচন, বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ, হেলিকপ্টারে করে তিনি প্রচারে যাচ্ছেন। তো আমি সাংবাদিক হিসেবেই একদিন তার প্রচারের সঙ্গী হয়েছিলাম। তখন কি বলেছিলেন দিলীপ? আনন্দবাজার ডিজিটালে আজকে আমাদের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বিজেপিতে যাকে বলা হয় গেছো দাদা, আজ তিনি উত্তরবঙ্গে, তো কালকেই সাগরে। তো প্রতিদিন দিলীপ তার 250 কিলোমিটার রাস্তায় সফর করেন, কিন্তু এখন ভোটের জন্য উনি হেলিকপ্টারে সবারই হয়েছেন, দিনের গতি, প্রচারে গতি বাড়ানোর জন্য। এই যে প্রধানমন্ত্রীও আপনার প্রশংসা করলেন যে গত 2-3 বছর আপনি শান্তিতে ঘুমননি, কিন্তু আপনার দলের মধ্যে কিন্তু অনেকে আছেন যারা মনে করছেন যে বুদ্ধিজীবীদের বিরোধিতা করে আমাদের রাজ্য সভাপতি অনেক ভালো কিছু করলেও অনেক ভুলও করছেন, ভুল পথে নিয়ে যাচ্ছেন। এটা অনেক, আমার যদি ভুল হয়, আমার কথার মধ্যে যদি সত্যতা না থাকে, সমাজ আমাকে সাজা দিক। যে সমাজকে তারা বিভ্রান্ত করেছেন সেই সমাজের বক্তব্য আমি তুলে ধরি। তার জন্য সৎসাহস লাগে, তার জন্য হিম্মত লাগে গরিব লোকের, সাধারণ মানুষের কথা বলা। যারা সমাজের জন্য কিছু করলেন না, তারা সমাজকে বিভ্রান্ত করছেন, সেটা আমি প্রতিবাদ করেছি। যদি আমি ভুল করে থাকি তার জন্য আমি সাজা নেব। সেই সময় শুধু হেলিকপ্টার নয়, তিনি একটা রথ বানিয়েছিলেন, একটা বাস। সেই বাসটাকে নিয়ে গোটা রাজ্যে ঘুরছেন। সে বাসের ছাদে উঠে পড়ে সেটা একটা আলাদা মঞ্চ তৈরি হয়ে যায়, সেখান থেকে ভাষণ দিচ্ছেন। এবং তখন দিলীপ ঘোষ নিশ্চিত ছিলেন 2021 সালে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসছে এবং তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন। হ্যাঁ, এটা তিনি বলেছেন। আমি সাক্ষাৎকারে প্রশ্ন করেছিলাম যে মুখ্যমন্ত্রী যদি বিজেপি ক্ষমতায় আসে, মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী কে? দিলীপ উত্তরে বলেছিলেন, আমি ছাড়া আর কারো নামই নেই। কিন্তু সেই সময় শুভেন্দু অধিকারীও মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে থাকতে পারেন। শুধু শুভেন্দু নন, আমি জানি বিজেপির হাফ ডজন নেতা তারা ভেবেছিলেন দল ক্ষমতায় এলে তার নামটা মুখ্যমন্ত্রী হিসেবে ভাবা হবে। কিন্তু সবার স্বপ্নভঙ্গ হয়েছিল, বিজেপির তো বটেই। এরপর দিলীপ ক্রমশ আড়ালে চলে গিয়েছেন। নিজের মুখের জন্যই সর্বভারতীয় সহসভাপতি পদ তিনি খুইয়েছেন। দলের ভিতরে সংঘাত চালিয়ে লোকসভা ভোটে পছন্দের আসনটাও তিনি পাননি, পরাজিত হয়েছেন। কিন্তু দিলীপ আচমকা এমন বেপরোয়া হয়ে গেলেন কেন? তিনি কি মনে করছেন দলকে চাপে রেখেই পুরনো গুরুত্ব ফিরে পাওয়া যাবে? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বিজেপির মূল আক্রমণ, রাজ্যে চলা যাবতীয় চুরি, দুর্নীতি, অন্যান্য অপকর্মের
মদতদাত্রী বলে বিজেপি আন্দোলন করছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কিভাবে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বসে ক্লিন চিট দিয়ে দিলেন। 2005 সালে করাচিতে গিয়েছিলেন লালকৃষ্ণ আদবানি, বিজেপির এই উত্থানের অন্যতম কারিগর বলা হয় তাকে। সেই 2005 সালে করাচিতে গিয়ে দলের মতের বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তানের জন্ম দেওয়া মোহাম্মদ আলী জিন্নাহকে সার্টিফিকেট দিয়েছিলেন লালকৃষ্ণ আদবানি। 2 দশক কেটে গেছে, ঘা শুকোয়নি। সেই পরিণতির কথা তো দিলীপ ঘোষ জানেন। তিনি তো জানেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী উমা ভারতী, তাদেরও একটা সময় তারা আর দলে থাকতে পারেননি। এই রাজ্যে সফল সভাপতি, তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। তপন শিকদারও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অসন্তোষে পড়ে বেশ কিছুদিনের জন্য দলে থাকতে পারেননি। কল্যাণ সিং, উমা ভারতী, তপন শিকদাররা পরে আবার দলে ফিরে এসেছিলেন। দিলীপের অজানা নয় বিষয়টা। আসলে বিজেপি দলটা কিন্তু কাউকে ক্ষমা করতে চায় না। আমি জানি না আমার যে বক্তব্য তাতে দিলীপের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা নষ্ট হয়ে যাবে কিনা, তিনি কিভাবে নেবেন আমি জানি না। তবে আপনারা আমার কাছের মানুষেরা আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর রোজকার মতো বলি, যদি ভালো লাগে তবে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।